প্রেস সচিবের কথা এর মধ্যে বলছিলেন জনাব প্রিন্স যে এগুলো আসলে তারা মব মনে করেন না, প্রেশার গ্রুপ। এই ধরনের মন্তব্যের কারণেই কি আসলে এই মানুষরা যারা মব তৈরি করছেন, সেটা ফরিদপুরে হোক কিংবা কুমিল্লার মুরাদনগরে হোক, তারা উৎসাহ পাচ্ছেন, নাকি এর পেছনে আর কোনো কারণ দেখেন? সব মিলিয়ে যে রাজনৈতিক বিশৃঙ্খলা রয়েছে এখন পর্যন্ত, সেটাকে দায়ী করেন কিনা? শুধু একটা বিষয়ের দিকে আমি দৃষ্টি নিবদ্ধ করতে চাই না। আমি মনে করি কারণ বহুবিধ হতে পারে, কিন্তু সবার আগে একটা কথা বলি। আমি এই প্রেস সচিব যে দায়িত্ব পাওয়ার পরই তার সাথে একটা দুটো টক শোতে কথা বলেছি, দেখা হয়েছে। আমাকে অন্যান্যরা যেরকম করে তার সম্পর্কে বলেছেন, ওই আইডিয়াগুলো খুব ভালো ছিল তার সম্পর্কে। দে আর স্পিকিং ভেরি হাই। এখন উনি এই কথা বললেন, আমার কেন জানি ধারণা হয় আজকে যদি তারা জিজ্ঞেস করেন তাহলে তিনি এ কথা বলবেন না। মবকে তিনি যেরকম করে প্রেশার গ্রুপ বললেন, উনি এখন সম্ভবত সে কথা বলবেন না। আপনি আলাদা আলাদা কেস দেখতে পারেন। কেন বলছি আলাদা আলাদা কেস দেখতে পারেন? ধরেন এই যে ওটি মিরেশ্বরের কথা বললেন, এটা কারা করলো? ডেফিনেটলি গভর্নমেন্টের সাপোর্ট না হলে ওসি ট্রান্সফার হলো কী কারণে? তো এই ঘটনা থেকে বাকিদের উৎসাহ পাবার কারণ থাকতে পারে, কিন্তু বাকি মানে কি আমার বা আমাদের মতো যারা দল, যারা ঠিক সরকারি দল নয়, কিংস পার্টি নয়, তাদের উৎসাহ পাবার কথা নয়, আমাদের নেতাকর্মীরা উৎসাহ পাবার কথা নয়। কিন্তু আপনি যদি আবার পাটগ্রামের ঘটনায় যান, তাহলে সেটা সরকারের মদদে হয়েছে তা তো বলতে পারবেন না। সেটা কারা করলো? যাদেরকে ছাড়িয়ে দেওয়া হলো তারা কারা? তাদেরকে ছাড়িয়ে দিল তাহলে তারা কারা? এরকম করে আমি মানে ওয়ান বাই ওয়ান যদি এরকম করে ডাইসেকশন করে করে দেখি, তাহলে এটা এরকমই আসবে যে এর মধ্যে ভিন্ন ভিন্ন জিনিস আছে। যেমন আপনাদের এই টেলিভিশনের এমডি বা চেয়ারম্যান একে আজাদ সাহেব, তার বাড়ির যে ঘটনা, মানে একে আজাদকে আমি তো বহু বছর ধরে চিনি। উনি সর্বশেষ যেটা করেছেন রাজনৈতিকভাবে, ছাত্র জীবনে উনি ছাত্র সংগঠন করতেন, খুব বেশি অ্যাক্টিভ ছিলেন তারা। তারপরে একটা জেলার দায়িত্বে ছিলেন। পরবর্তী সময় তার পলিটিক্যাল কালার এরকম করে কিছু ছিল না। লাস্ট তিনি একটা ইলেকশন করেছেন, সেটা স্বতন্ত্র নির্বাচন করেছেন, এবং তাকে নির্বাচনে হারাবার জন্য তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজে চেষ্টা করেছেন। এখন তার ওখানে হামলা করলো কে? মানে এগুলো থেকে বোঝা যায় যে মানে এক এক জায়গায় এক এক গ্রুপ করেছে। এরকম হতেই পারে। ধরেন বাংলাদেশে এখন হয়েছে কি, রাজনীতির চালচিত্র যদি দেখেন, তার হাল হকিকত দেখেন, তাহলে বাংলাদেশে এখন বিএনপি প্রায় একক অদ্বিতীয় শক্তি, এবং তাদের সাংগঠনিক শক্তি এত বড়। যদিও আজকেই এক জায়গায় জামাতের এক নেতা আবার বক্তৃতায় খুবই কৌশল একটা কাউন্টার করলেন যে না, বড় বলবার আগে কিন্তু ভালো করে হিসাব টিসাব করে বলা উচিত। মানে ওনারাও বড় আছেন, থাকতেই পারেন, বেশিতে ছিল তো বড় করেন। তো যদি আমি দুটো বড় দল ধরি, তাহলে দলের শক্তির কাছে গভর্নমেন্টের শক্তি তো কিছু, গভর্নমেন্টের কোনো শক্তি নাই ওই অর্থে যদি বলেন। আপনি নিজেই বললেন একটু আগে যে পুলিশকে এই গভর্নমেন্ট এখন পর্যন্ত তার ডিউটিতে প্রপারলি অ্যাপয়েন্ট করতে পারেনি, নিয়োজিত করতে পারে নাই। তো পুলিশ যদি না থাকে, তাহলে ইন্টারনাল ডিসিপ্লিন কে রক্ষা করছে? এটা তো নিশ্চয়ই বিজেপি করতে পারে না বা আর্মি করতে পারে না। আর্মিকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, তারা কি একটা লোককে গ্রেপ্তার করতে গেছে? যায়নি তো। তাহলে পুরো জিনিসটা আপনি একভাবে বায়বীয় অবস্থায় রেখে দিয়েছেন। এর মধ্যে ওই জোর যার মুল্লুক তারের মধ্যে যে যেখানে পারছে সে সেখানে সেই রকম করে করছে। দেখেন, যেদিন শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো, সেদিন একটা মিক্সড রিয়াকশন আমি দেখেছিলাম সব জায়গাতে। মানে অনেকে, মানে যারা করেছে এই কাজটা, তাদের পক্ষে যারা ছিলেন তারা খুশি হয়েছে, ঠিক হয়েছে। কিন্তু সাধারণভাবে আমি মানুষকে দেখেছি যারা ভোকালি কিছু করেননি, বলেননি, তারা মনে করেছেন এটার দরকার ছিল না, এটা ভাঙতে হবে কেন, এটা এত বড় একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী রাখা দরকার। এই ব্যাপারে গভর্নমেন্ট কিছু করেনি, সেখানে বুলডোজার গিয়েছিল। তো সেটার সাথে একে আজাদের বাড়ি ভাগারটা মনে করেন ওইখানেও কিছু না। সেদিন সিইসিকে যেরকম করে হ্যাকেল করা হলো, পুলিশ জাস্ট চুপচাপ দাঁড়িয়েছিল। পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল কেন? পুলিশেরও তো কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মনে করছে করে যাওয়ার আমার দরকার কি, না গেলে আমার কিছু হবে না, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। অথবা যেটা বলা হচ্ছে একটু আগে আপনি বলছিলেন যে সরকার মনে করছে যে 15 বছর ধরে ওরাই দেশ চালিয়েছে,
পুলিশ বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলি, সিভিল বিউরোক্রেসি বলি, সব তো ওরাই সাজিয়েছে, ওইটা আমরা হাত দিয়ে কি করব, করতে পারবো না। তার মানে এই গভর্নমেন্টের একটা বিরাট ইনএফিসিয়েন্সি বোঝা যায়। এর চেয়ে কত বড় বড় অভ্যুত্থান বিপ্লব হয়েছে, সেই জায়গাতে ডিসিপ্লিন ফেরেনি হোল অ্যাডমিনিস্ট্রেশনে। আপনি রাশিয়ার কথা চিন্তা করেন, অক্টোবর বিপ্লবের আগে তো সবই ভেঙে গেছিল, আমাদের অত বড় ঘটনা ঘটে নাই। তখন একটা বিশ্বযুদ্ধ চলছে, তার মধ্যে জারির অত্যাচার, সব কিছু মিলে এটা করবার পরিষদ এক জায়গায় গুছিয়ে আসছে। কিন্তু এখানে 1 বছর হয়ে গেল, আমরা গোছাতে পারলাম না। ওই কারণে আমি আবার আগের কথাই বলছি যে একটা সুনির্দিষ্টভাবে এরাই দোষী বা এরাই এটার পেছনে উস্কাচ্ছে এরকম করে বলার চাইতে মূল কথা হলো ভেরি লুজ অ্যাডমিনিস্ট্রেশন। তার মধ্যে যে যেখানে পারছে, এখন যে যেখানে পারছে মানে ওনারা করছে, সিপিবি করছে, আমি তা বলছি না। কিন্তু তার মানে রাজনৈতিক শক্তি যারা প্রপারলি, তাদের কথা বলছি না, কিন্তু এই রকম ঘটনা যে যেখানে পারছে সেরকম করে করছে, এবং গভর্নমেন্ট এগুলো নিয়ন্ত্রণ করে কোনো মানে কাজ করছে বলে মনে হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বললেন, আপনি ইউ কাউন্ট দ্য ডেজ, দেখবেন যে কিছু হয়নি। এর আগে উনি এরকম বলেছেন কিন্তু হয়নি, এবং তারপর উনি বলেই যাচ্ছেন, যেরকম বলে একটা কমিটমেন্ট করে দিলেন, কিন্তু সেটা যে বাস্তবায়িত হচ্ছে না সেটার মনিটর করে এবং সেটা দেখে কিছু করার। যেমন সিইসির ওপরে, নুরুল হুদার উপরে যে এটা করা হয়েছিল, পুলিশ যারা যারা দাঁড়িয়েছিল তাদেরকে কেউ কি জিজ্ঞেস করেছে কেন তোমরা দাঁড়িয়েছিলে, কী করেছো, তাদের কি পানিশমেন্ট হওয়ার মতো ব্যাপার ছিল? তারা এগুলো তো আসেই নাই। আমরা বলছি গভর্নমেন্ট লেভেল থেকে এসব কোনো কনসার্নই নেই। সেদিক থেকে আমার মনে হয় যে গভর্নমেন্টের কনসার্ন এখনও আছে, আমার সেটা মনে হয় না। গভর্নমেন্ট এমনিতেই এক সংস্কার করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তারপরে আপনার পার্টিগুলোর সাথে আরও মানে র্যাপো তৈরি করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। সব মিলে মানে গভর্নমেন্টের লেজে গোবরের মতো অবস্থা হয়ে গেছে। জি, ধন্যবাদ।